নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো জ্ঞান স্রোত। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে ক্লাস 11 সেমিস্টার 1 এর যে সকল ছাত্রছাত্রীদের ইএনভিএস অর্থাৎ পরিবেশ বিদ্যা বিষয় রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে তোমাদের ক্লাস 11 সেমিস্টার 1 পরিবেশ বিদ্যার দ্বিতীয় অধ্যায় পরিবেশ ও উন্নয়নের প্রথম দুটো ইউনিট 2.1 এবং 2.2 নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি তোমরা শেষ অবধি দেখো, উপকার অবশ্যই পাবে এবং এই দুটো ইউনিটের কনসেপ্ট কিন্তু তোমরা পুরোপুরি তোমাদের মাথার ভিতরে নিয়ে নিতে পারবে, যার ফলে তোমাদের উত্তর করতে কিন্তু অনেকটাই সহজ হবে। এর আগে প্রথম অধ্যায় কিন্তু প্রত্যেকটা ইউনিট আমরা আলোচনা করেছি। যারা যারা এখনো সেই ভিডিওটা দেখো নাই অবশ্যই কিন্তু দেখে নিতে পারো। আমরা কিন্তু ইউটিউবে প্লেলিস্ট করে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। সামনে যেহেতু পরীক্ষা আছে, তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওর আলোচনাগুলোকে। আমরা প্রথমেই আজকে দেখব যে উন্নয়ন, যেহেতু আমাদের বিষয়টা রয়েছে দ্বিতীয় অধ্যায় কি পরিবেশ এবং উন্নয়ন, তো আমরা উন্নয়নটা কি এটা সবার আগে জানার চেষ্টা করব। উন্নয়ন কি? জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, অর্থাৎ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটি মানুষের কিন্তু সর্বকালীন দীর্ঘমেয়াদী ও সুস্থির কল্যাণ হলো উন্নয়ন। আর একবার শুনে নাও, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, অর্থাৎ সকলের জন্য কিন্তু প্রত্যেকের জন্য কিন্তু মানুষের যেটা সর্বকালীন দীর্ঘমেয়াদী এবং যে সুস্থির কল্যাণ যেখানে নিয়োজিত আছে সেটাই কিন্তু অ্যাকচুয়ালি উন্নয়ন। আর উন্নয়ন সম্পর্কে একজন বিশিষ্ট ব্যক্তির কিন্তু মতবাদ খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, সেটা হচ্ছে ক্রিস রোকসের মতবাদ। ইনি তিনটে জিনিসের উপরে ফোকাস করেছেন। একটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ, দ্বিতীয় মূলধন এবং তৃতীয় শ্রম। এই তিনটা সমষ্টিতেই কিন্তু উন্নয়ন সম্ভব বলে তিনি বলেছেন। কি কি বলেছি? প্রাকৃতিক সম্পদ, মূলধন এবং শ্রম, এই তিনটা সমষ্টি মিলে কিন্তু অ্যাকচুয়ালি উন্নয়ন হচ্ছে। প্রাকৃতিক সম্পদ মানে কোনটা? কাঁচামাল। মূলধন বলতে টাকা ও যন্ত্রপাতি। শ্রম বলতে মানুষের দক্ষতা। আর উন্নয়ন কি? একটা দেশের সামগ্রিক উন্নতিকে বোঝায়। তো একটা উদাহরণস্বরূপ তোমরা বুঝে নাও যে একটা কারখানা তৈরি হচ্ছে, তো কারখানা তৈরি করতে গেলে প্রথমে কি লাগবে? জায়গা লাগবে। তাহলে জায়গাটা কি? এটা প্রাকৃতিক সম্পদ। এরপরে কি? টাকা অর্থাৎ মূলধন এবং শ্রমিক এবং শ্রম, এগুলোর সমন্বয় কি হচ্ছে? এটা যদি না থাকে তাহলে কি কারখানা চলবে? চলবে না। তাহলে আমাদের জায়গারও প্রয়োজন রয়েছে, অর্থাৎ প্রাকৃতিক সম্পদেরও প্রয়োজন রয়েছে, আমাদের মূলধনেরও প্রয়োজন রয়েছে, তেমনি শ্রমিক এবং শ্রমেরও প্রয়োজন রয়েছে। আর এই তিনটা সমষ্টি মিলেই কিন্তু এই কারখানাটা চলবে। নচেত তিনটা থেকে যদি একটা মিসিং হয়ে যায় তাহলে কিন্তু চলবে না। তেমনি দেশের উন্নয়নে কিন্তু সম্ভব হবে না যদি এগুলো ঠিকঠাক করে না চলে। এবার আমরা দেখবো ত্রিমাত্রিক উন্নয়ন। ত্রিমাত্রিক উন্নয়নে কটা স্তম্ভ বলতো? যেহেতু ত্রিমাত্রিক বলেছে অর্থাৎ তিনটে স্তম্ভ। কি? একটা আমরা দেখবো যেটা স অ প, অর্থাৎ কি? স ফর কি? স ফর সমাজ, অ ফর কি? অর্থনীতি এবং প ফর পরিবেশ। তাহলে কি বললাম? ত্রিমাত্রিক উন্নয়নে কি কি প্রয়োজন রয়েছে? একটা স মানে সমাজ, অ ফর অর্থনীতি, প ফর পরিবেশ। শুধুমাত্র টাকা বা মুনাফা কামানো যেন উন্নয়নের মূল ভিত্তি না হয়। শুধু টাকা কামাবো, মুনাফা লাভ করবো, এটা যেন উন্নয়নের মূল ভিত্তি না হয়। অর্থাৎ সমাজ এবং পরিবেশকে নিয়ে চলাটাই কিন্তু অ্যাকচুয়ালি আসল উন্নয়ন। এটা কিন্তু মাথায় রাখতে হবে। উন্নয়নে কটা নীতি রয়েছে বলতো? উন্নয়নে কিন্তু 7টি নীতি আছে। কটা নীতি আছে? 7টি নীতি আছে। প্রথমেই আমরা দেখব প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ। কারণ প্রাকৃতিক সম্পদ যদি একবার শেষ হয়ে যায় তাহলে সেটা কিন্তু আর ফিরে আসবে না। তাই আমাদের প্রাকৃতিক সম্পদকে সংরক্ষণ করতে হবে। প্রাকৃতিক সম্পদ কোনটা কোনটা সবাই নিশ্চয় জানো, কয়লা, জল, অরণ্য। এরপরে আমরা দেখব কি? পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার। অর্থাৎ এই পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার করলে আমরা কিন্তু দূষণ কমাতে সক্ষম হব এবং তারপরে রয়েছে দূষণকে আমাদের কিন্তু তারপরে হ্রাস করতে হবে। এরপরে আমরা দেখব কি? জনসংখ্যা নিয়ন্ত্রণ করার প্রয়োজন রয়েছে। পেটা কি? এটা পরিবেশের প্রভাব মূল্যায়ন সমীক্ষা। এরই পাশাপাশি আমাদের 6 নম্বর যেটা দেখতে লাগবে দারিদ্র দূরীকরণ এবং 7 নম্বর বিজ্ঞান ও প্রযুক্তির সহযোগিতা। অর্থাৎ বিজ্ঞান এবং প্রযুক্তির কিন্তু যৌথ অংশগ্রহণ এখানে প্রয়োজন। এবার আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টটা দেখব, যেটা কিন্তু পরীক্ষায় ছোট প্রশ্নে বারবার এসে থাকে, সেটা হচ্ছে কৃষি সংক্রান্ত পেশাগুলোর নাম। 8টি পেশা রয়েছে, সেটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। সেগুলো কি কি আমরা এক এক করে দেখে নেব। প্রথমেই আমরা দেখব ফুলের চাষ। এটা কিন্তু তোমরা আগেও পড়েছো। ফুলের চাষ বলতে কোনটাকে বোঝানো হয়? ফ্লোরিকালচার। ফ্লোরিকালচার অর্থাৎ ফুলের চাষ। এরপরে সবজি চাষ। সবজি চাষে কি বলা হয়? ওলেরিকালচার। এরপরে ফল চাষ, এই কি বলা হচ্ছে? পোমাকালচার বা পোমাকালচার। এরপরে কি? হাঁস মুরগির পালন কি বলা হচ্ছে? পোলট্রি। গরু এবং মোষ পালন, ডেয়ারি ফার্ম। মৎস্য চাষ, এটা পিসিকালচার। রেশম চাষ, এটা হচ্ছে
সেরিকালচার এবং মৌমাছি পালন এটা হচ্ছে এপিকালচার। তাহলে আরেকবার দেখে নেওয়া যাক, ফুলের চাষ ফ্লোরিকালচার, সবজি চাষ ওলেরিকালচার, ফল চাষ পোমাম কালচার, হাঁস মুরগি পালন পোলট্রি, গরু মোষ পালন ডেয়ারি ফার্ম, মৎস্য চাষ পিসিকালচার, রেশম চাষ সেরিকালচার এবং মৌমাছি পালন কিন্তু এপিকালচার। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আমাদের জানতে লাগবে, সেটা হচ্ছে গ্রিন রেভলিউশন অর্থাৎ সবুজ বিপ্লব। সবুজ বিপ্লব কত সালে হয়েছিল বলতো? 1960 থেকে 80 সালে কিন্তু সবুজ বিপ্লব হয়েছিল। আর এর মূল লক্ষ্য বা উদ্দেশ্য কি ছিল? শস্য উৎপাদন করা অর্থাৎ খাদ্যশস্যকে বৃদ্ধি করা। এই শব্দটি অর্থাৎ সবুজ বিপ্লব, এই গ্রিন রিভলিউশন এই শব্দটি প্রথম ব্যবহার বা প্রথম প্রবক্তা মানে প্রথম কে প্রবর্তন করেছিলেন তিনি ছিলেন কিন্তু বিজ্ঞানী উইলিয়াম গাইড। উইলিয়াম গাইড কিন্তু প্রথম এই শব্দটা কিন্তু প্রবর্তন করেছিলেন। এরপরে এই সবুজ বিপ্লবের জনক বা পথ প্রদর্শক বলা হয় কাকে? নরম্যান বোরলগকে বলা হয় কিন্তু সবুজ বিপ্লবের পথ প্রদর্শক বা জনক। এই ব্যক্তিটি নরম্যান বোরলগ 1970 সালে কিন্তু নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন, মাথায় রাখতে হবে। আর ভারতে সবুজ বিপ্লবের জনকের নাম কি? বিজ্ঞানী এম.এস. স্বামীনাথন। এরপরে আমরা দেখবো শ্বেত বিপ্লব বা অপারেশন ফ্লাড। এই শ্বেত বিপ্লব বা অপারেশন ফ্লাড যেটা দুগ্ধ জাতীয় বিষয়কে নিয়ে হয়েছিল, এর জনক কে ছিলেন? ভার্গিস কুরিয়েন। ভার্গিস কুরিয়েন। আর এই ভার্গিস কুরিয়েনকে কি বলা হতো বলতো? মিল্ক ম্যান অফ ইন্ডিয়া। মিল্ক ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হতো? ভার্গিস কুরিয়েনকে। ইনি কে ছিলেন? শ্বেত বিপ্লব এর জনক ছিলেন। এবার আমরা দেখব শিল্প এবং কর্মসংস্থান নিয়ে। শিল্পের কটা স্তর রয়েছে? শিল্পের 5টা স্তর রয়েছে। কি কি রয়েছে? প্রথমেই আমরা দেখব প্রাথমিক স্তর। প্রাথমিক স্তর বলতে কি? কাঁচা মাল উত্তোলন করা। এরপরে আমরা দেখব মাধ্যমিক স্তর, অর্থাৎ এই সময় কি করবো আমরা? এখানে আমরা দেখতে পাবো পণ্য উৎপাদন। এরপরে আমরা দেখব দ্বিতীয় স্তর, অর্থাৎ পরামর্শদাতা ও পরিষেবা। এরপরে আমরা দেখব চতুর্থ স্তর, অর্থাৎ এখানে আমরা কি দেখবো? গবেষণা। এবং পঞ্চম স্তরে আমরা দেখতে পাবো নীতি নির্ধারণ। এই পার্টগুলো কিন্তু ক্রমানুসারে সাজাতে আসতে পারে। এরপরে আমরা দেখব বেকারত্ব। বেকারত্ব কয় প্রকার? বেকারত্ব 6 প্রকার। বেকারত্ব কয় প্রকার? 6 প্রকার। আর বেকারত্বের এই 6 প্রকারকে মনে রাখার জন্য আমরা একটা শর্টকাট ট্রিক্স বলছি, সেটা হচ্ছে কাদিম চষি। কাদিম চষি কেন বললাম? এই কাদিম চষিতে তোমরা কিন্তু 5 প্রকার বেকারত্বের ব্যাপার জানতে পারবে। কি কি? একটা হচ্ছে কা ফর কি? কাঠামোগত, অর্থাৎ যন্ত্রপাতি বা প্রযুক্তির বদল ঘটলে বেকারত্ব আসতে পারে। বি মানে কি? দীর্ঘমেয়াদী জনবিস্ফোরণ এবং মূলধন স্বল্পতা হলে বেকারত্ব দেখা যেতে পারে। ম ফর মরশুমি, অর্থাৎ বছরের নির্দিষ্ট সময়ে কাজ থাকে না। যেরকম কি হতে পারে? কৃষি বা চিনির খোলে বছরের নির্দিষ্ট সময়ে কিন্তু কাজ থাকে না। এখানে প্রো প্রো এটা একটা নতুন, যেটা আমাদের কিন্তু কাদিম চাষের মধ্যে নেই। এই প্রো মানে কি? প্রচ্ছন্ন বা ছদ্মবেশী, যেখানে অতিরিক্ত শ্রমিক কাজ করে কিন্তু বেশি উৎপাদন হয় না। কি হচ্ছে? প্রচ্ছন্ন বা ছদ্মবেশীতে অতিরিক্ত শ্রমিক কাজ করছে কিন্তু বেশি উৎপাদন এখানে দেখা যাচ্ছে না বা হচ্ছে না। এরপরে আমরা দেখব কি? চষি। চষি ফর কি? চফর চক্রাকার, অর্থাৎ অর্থনৈতিক মন্দাজনিত কারণে কিন্তু বেকারত্ব ঘটছে। আর কি? শিফর কি? শিক্ষিত বেকারত্ব, অর্থাৎ উচ্চ শিক্ষিত হয়েও কাজ না পাওয়া, যেটা বর্তমান সময় দেখা যাচ্ছে। তো বেকারত্বের এই 6টা প্রকার কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এবার আমরা দেখব শিক্ষা, স্বাস্থ্য ও সমাজ কল্যাণ নিয়ে। প্রথমেই আমরা শিক্ষার গুরুত্বপূর্ণ ধারা এবং প্রকল্প সম্পর্কে জেনে নিব। প্রথমেই আমরা দেখব ধারা 21। ধারা 21-এর পদে কি বলা হচ্ছে? 6 থেকে 14 বছর বয়সী সকলকে কিন্তু অবৈতনিক বা বাধ্যতামূলক শিক্ষা প্রদান করতে হবে। 6 থেকে 14 বছর বয়সী। তারপরে কি? সর্বশিক্ষা অভিযান, এটা 2001 সালে কিন্তু হচ্ছে। এরপরে মিড ডে মিল প্রকল্প কবে হচ্ছে? 1995 সালে কিন্তু মিড ডে মিল প্রকল্প হচ্ছে। শিক্ষার অধিকার আইন কবে হচ্ছে? 2009 সালে শিক্ষার অধিকার আইন হচ্ছে। বেটি বাঁচাও বেটি পড়াও, বেটি বাঁচাও বেটি পড়াও 22 জানুয়ারি 2015 সালে হচ্ছে। এই শব্দগুলো নিশ্চয়ই তোমরা শুনে এসেছো। তারপরে আরেকটা ইন্টারেস্টিং, এটাও তোমরা শুনেছো নিশ্চয়ই, কন্যাশ্রী প্রকল্প 8ই মার্চ 2013 পশ্চিমবঙ্গ সরকার করেছিল। তো কে করেছিল, কি করেছিল, সমস্তই আমাদের নোটসের ভিতরে রয়েছে। এরপরে আমরা শেষ পার্টে চলে এসেছি, সেটা হচ্ছে স্বাস্থ্য ও সূচক নিয়ে আমরা আলোচনা করব। এখানে আমরা দেখব বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে স্বাস্থ্য সংজ্ঞা দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি? হু, এই যে স্বাস্থ্য সংক্রান্ত সংজ্ঞা দিয়েছে, কি বলেছে? শুধু রোগের অনুপস্থিতি নয়, শুধু রোগের অনুপস্থিতি নয়, দৈহিক মানসিক ও সামাজিক পূর্ণ মঙ্গলময় অবস্থা। কি কি বলছে? দৈহিক মানসিক ও সামাজিক পূর্ণ মঙ্গলময় অবস্থা, সেটাই হচ্ছে স্বাস্থ্য। আর স্বাভাবিক মাপ কি? নারীর গতি 72 থেকে 80 বিটস পার মিনিট লাগবে, আর রক্তচাপ 120/80 থাকতে হবে। মানব উন্নয়ন সূচক, এখানে আমরা দেখব কি? এই মানব উন্নয়ন সূচক কে প্রকাশ করছে? রাষ্ট্রপুঞ্জ কিন্তু এই উন্নয়নের কর্মসূচি
প্রকাশ করে আসতেছে 1990 সাল থেকে দেখতে লাগবে। আর 2023 সালে যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী ভারতের স্থান কিন্তু 134তম, আর প্রথমে রয়েছে কে? সুইজারল্যান্ড। তো এই হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায় পরিবেশ এবং উন্নয়নের 2.1 এবং 2.2 এর বেশ কিছু ইম্পর্টেন্ট জায়গা, যেগুলো তোমাদের কনসেপ্ট ক্লিয়ারে যাতে সুবিধা হয় সেই কারণে এই ডিটেক্ট করলাম। আরও যদি তোমাদের বিস্তারিত জানার ইচ্ছে থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে এই পার্টের উপরে আরও ভিডিও নিয়ে আসবো। এরপরে না ছাড়া তোমরা কমেন্ট না করলে আমরা 2.3, 2.4, 2.5-এ কিন্তু চলে যাবো। ভিডিওটি ভালো লাগে একটা লাইক করো, তো কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলে যদি তোমরা প্রথম হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রেখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর ভিডিওর কিছু অংশ তোমরা যদি ফেসবুক বা ইনস্টাগ্রামে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও। সকলে ভালো থেকো এবং ভিডিও দেখো। টাটা, বাই বাই।